জি। সালাম আলাইকুম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। Okay. আপনাদের টোফেল তো অলমোস্ট শেষের দিকে, তো কি মনে হলো সবার? শিখতে পেরেছেন কিছু? জি স্যার। আজকে মোটামুটি বেসিক মেজর যে গ্রামেটিক্যাল পোর্শন গুলো আছে যেগুলো বোঝানোর, সেগুলো আজকে ক্লাসে আমরা শেষ করব। এরপরও আপনাদের ক্লাস থাকবে, আরো কয়েকটা ক্লাস বাকি আছে। তো ক্লিস্টোফেল বলতে যে মেজর গ্রামেটিক্যাল পোর্শন বলা হয় সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বিয়াল পর্যন্ত, which is 128 পৃষ্ঠা পর্যন্ত আজকে ইনশাল্লাহ দেখবো আমরা। সো ক্লাস তাহলে শুরু করছি। আপনাদের মধ্যে যারা কথা বলবেন তারা কথা বলবেন, নিজেদেরকে আনমিউট করে, আর কথা বলা শেষ হলে নিজেদেরকে মিউট করে দিবেন সবাই। আশা করি এতে অন্যদের কষ্টটা কম হবে। আচ্ছা, আমরা বাংলায় একটা জিনিস শিখি, বাংলা গ্রামারে সেটাকে বাংলায় বলা হয় বাহুল্য দোষ। অর্থাৎ যেই কথাটা আমরা সহজে বলতে পারি সেই কথাটা আমরা অতিরিক্ত শব্দ দিয়ে যদি বলি সেটাকে বলা হয় রিডান্ডেন্সি। সো রিডান্ডেন্সি ইজ এ গ্রামেটিক্যাল মিস্টেক, যেটা আমরা কখনো পরীক্ষায় করতে পারবো না। রিডান্ডেন্সির বিভিন্ন ধরনের দিক আছে, বিভিন্ন ধরনের রিডান্ডেন্সি আছে। তার মধ্যে আমরা শব্দ দিয়ে যে রিডান্ডেন্সি গুলো সাধারণত হয় সেইগুলা এই ক্লিস্টোফেলে আমরা দেখব। এটা পড়ানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস আগে বলে দিই, রিডান্ডেন্সি যেটা এখন দেখানো হবে, একটা সময় এই জিনিসটা পরীক্ষায় অনেক বেশি টেস্ট হতো, বাট এটা এতবার টেস্ট হয়েছে এখন আর এই জিনিসটা খুব একটা বেশি পরীক্ষায় আসে না। এটা ছাড়া আহ তারপরও আপনাদের এই জিনিসগুলা রিটার্ন হোক বা যে কোনো জায়গায় হোক, এই জিনিসগুলো যাতে আপনাদের খেয়াল থাকে, এই কারণে এই ওয়ার্ড গুলা দেখানো হচ্ছে। এটা কিছুটা ভোকাবের মতো যে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে অ্যাডভান্স। সো আমরা জানি অ্যাডভান্স শব্দের অর্থ সামনের দিকে আগানো, আর ফরওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সামনেই। সো অ্যাডভান্স ফরওয়ার্ড যদি আমি কখনো সেন্টেন্সের ভিতরে বলি সেটা ভুল হবে, ঠিক আছে? সো আপনি অ্যাডভান্স ফরওয়ার্ড দুইটা জিনিস একসাথে বলবেন না। সো অ্যাডভান্স ফরওয়ার্ড বললে এখানে রিডান্ডেন্সির প্রবলেমটা চলে আসবে। সো এখানে যেখানে লেখা আছে যে অ্যাডভান্স ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড এবং প্রোগ্রেস ফরওয়ার্ড, প্রত্যেকটাই সামনের দিকে আগানো বোঝাচ্ছে, এই কারণে সামনে ফরওয়ার্ড শব্দটা লেখার প্রয়োজন নেই। এটাই হচ্ছে আপনাদের রিডান্ডেন্সির প্রবলেম গুলো। সো এরকম আর কি কি শব্দ থাকতে পারে সেটা যদি আমরা একটু দেখি। রিটার্ন ব্যাক, অ্যাডভান্স যেরকম সামনের দিকে এগানো বলছে, রিটার্ন হচ্ছে পিছের দিকে যাওয়া, অর্থাৎ কোন একটা কিছু ফেরত আসা। ঠিক একই রকম রিভার্ট, রিভার্ট মানে হচ্ছে ফেরত দেওয়া। তো আপনি যদি এখানে শুধু সেন্ড বলেন বা গো বলেন, তখন তার সাথে ব্যাক কথাটা যুক্ত করে গো ব্যাক মানে পিছন দিকে যাওয়া, সেন্ড ব্যাক মানে পিছের দিকে পাঠানো, এটা বোঝানো হয়। কিন্তু যখন আপনি রিটার্ন বা রিভার্ট বলছেন তখন তার সাথে ব্যাক কথাটা ব্যবহার করা প্রয়োজন নেই। ঠিক একই রকম সাফিসিয়েন্ট এনাফ, আপনারা জানেন সাফিসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট, এনাফ শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট। সো এরকম সাফিসিয়েন্ট এনাফ কথাটা বলার প্রয়োজন নাই। এরকম একটা জিনিস আমি বাংলায় যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি কিরকম হয় দেখেন খেয়াল করে। আমরা বাংলায় অনেক সময় আলাদা এই শব্দটা দুইবার ব্যবহার করি। হ্যাঁ, আমরা কি বলি যে আলাদা আলাদা ভাবে এই কাজটা করেন। আমরা কিন্তু চাইলে বলতে পারি যে আলাদাভাবে কাজটা করেন, কিন্তু আলাদা আলাদা ভাবে কাজটা করেন অর্থাৎ দুইবার বলে আমরা জিনিসটার উপর একটু এমফাসিস করি। তো সমস্যা যেটা হয়, বাংলায় এটা তাও একসেপ্টেবল, কিন্তু আপনি যখন এটা ইংলিশে করেন তখন যদি আপনি বলেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কাজটা করেন, তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। দুইবার পাশাপাশি ডিফারেন্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
ডিফারেন্ট ওয়ে বললেই বোঝানো যাবে আলাদাভাবে। তো বাংলায় যেরকম আমরা আলাদা আলাদা বলি, এরকম ইংলিশেও আমরা অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট কথাটা মানে দুইবার ব্যবহার করি, উইচ ইজ মিস্টেকেন। ঠিক একই রকম কম্পিট টুগেদার, ওয়েন ইউ কম্পিট ইউ আর অ্যাকচুয়ালি কম্পিটিং টুগেদার, একসাথেই কম্পিট করা হয়। কম্পিট কখনো একা একা হয় না, সবাই মিলেই কম্পিট করতে হয়। সো সেখানেও টুগেদার কথাটা ব্যবহার করা প্রয়োজন নেই। রিজন বিকজ, এটাও অনেকবার ব্যবহার করা হয়েছে। রিজন বিকজ, রিজন মানেও কারণ, বিকজ মানেও কারণ। সো রিজন কথাটা যখন আপনি লিখবেন তার সাথে বিকজ কথাটা ব্যবহার করা প্রয়োজন নেই। আপনি বিকজ ব্যবহার করতে পারেন শুধু, অথবা রিজন ব্যবহার করে তার সাথে দ্যাট দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারেন। এই যে দিস ওয়ার্ডস ইন্ডিকেট দ্য সেম থিং, দুটাই কারণ বোঝায়। দ্য কারেক্ট প্যাটার্ন ইজ রিজন ডট ডট দ্যাট। The reason I went to school that you did not come, or that I wanted to learn. So এভাবে আপনি সেন্টেন্সটা করতে পারেন, অথবা I went to school because I wanted to learn, শুধু বিকজ দিয়েও করতে পারেন। সো রিজন এবং বিকজ দুইটা একসাথে বলার প্রয়োজন নাই। কম্পিট টুগেদার এবং জয়েন টুগেদার দুইটা একই রকম। জয়েন মানেও সবকিছু মিলিয়ে জয়েন করা হয়, সেখানে টুগেদার কথাটা ব্যবহার করার প্রয়োজন নেই। রিপিট এগেইন, এটাও অনেকবার ব্যবহার করা হয়। ক্যান ইউ প্লিজ রিপিট দ্য সেন্টেন্স এগেইন, এভাবে আমরা বলি। সো রিপিট মানেই পুনরায় বলা, এটার সাথে এগেইন কথাটা ব্যবহার করার প্রয়োজন নেই। এছাড়া যে শব্দগুলো আছে, নিউ ইনোভেশনস, মেটেনি পারফরমেন্স। মেটেনি পারফরমেন্স হয়তো আমরা খুব একটা বেশি ব্যবহার করি না। সো মেটেনি মানে হচ্ছে বিকালের পরে যেই শো গুলা হয় সেগুলোকে আমরা মেটেনি শো বলি। সো আমি যদি শুধু মেটেনি বলি তাহলেই হবে, মেটেনি পারফরমেন্স কথাটা আমার বলার প্রয়োজন নেই। নিউ ইনোভেশনস, নিউ মানে হচ্ছে নতুন, ইনোভেশনস মানে নতুন আবিষ্কার। সো নিউ ইনোভেশনস কথাটা আমার বলার প্রয়োজন নাই, শুধু ইনোভেশন বললেই দ্যাট গিভ আস দ্য সেম মিনিং। একটা ওকে, কোশ্চেন ছিল হ্যাঁ বলবেন। ভাইয়া, ম্যাচের আফটারনুন শোস, তো বলবেন। এটা কি পারফরম্যান্স কে কিভাবে আসলে সিমিলার করা যায়? হ্যালো, আবার বলবেন। ভাইয়া, ম্যাচেনি মানে হচ্ছে যে একজন আফটারনুন শোস। বলতেছেন, ওনাকে শেষ করতে দেন। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ একজন কথা বলেন, একজন। ম্যাচেনি মিন্স হচ্ছে ভাইয়া আফটারনুন শোস। হ্যাঁ, তাহলে এটা পারফরম্যান্সটাকে ভাইয়া, পারফরম্যান্স মানে তো এটা যে কোনো পারফরম্যান্সই হতে পারে, তাহলে এটা ভাই একটু ইয়া হয়ে গেল না? ও আচ্ছা, আমি শোজ বলেছি এই কারণে আপনি ভাবতেছেন যে শো আর পারফরমেন্স দুটো একসাথে হয়ে গেল কিনা। শো কথাটা কাদের জন্য? শো কথাটা হচ্ছে যারা দেখবে তাদের জন্য। পারফরমেন্স কাদের জন্য? পারফরমেন্স হচ্ছে যারা পারফর্ম করবে তাদের জন্য। ঠিক আছে, এখন আপনি মিটার দৌড় দেখতেছেন, সেটা আপনার জন্য আপনি শো চিন্তা করতে পারেন, আবার 100 মিটার দৌড় যারা দিচ্ছে সেটা তারা পারফর্ম করতেছে, সেটা আপনার জন্য একটা পারফরমেন্স হিসেবে চিন্তা করতে পারেন যে এই পারফরমেন্সটা আমি দেখতেছি। এভাবে বোঝানো হচ্ছে। ম্যাটেনি বিষয়টা হয় সিনেমার ক্ষেত্রে, হ্যাঁ, যে দুপুর বেলায় মানে দুপুর মানে বিকাল বেলায় যেই সিনেমাটা দেখানো হয় সেটাকে ম্যাটিনি বলা হয়। সো ম্যাটিনি পারফরমেন্স এভাবে বলার প্রয়োজন নেই। এটাই। আফটারনুন পারফরমেন্স যদি বলেন তখন আমি বুঝতেছি যে আফটারনুন পারফরমেন্স আমি বলতেছি, বিকজ এখানে কি পারফর্ম করার কথা হচ্ছে সেটা বলা নাই। সো আমি বলতেছি বিকালের পরে যে পারফরমেন্সটা হবে সেটা দেখবো, কিন্তু ম্যাটেনি কথাটা বলা থাকলেই ইট শোজ যে এটা বিকালে হবে একটা পারফরমেন্স। সো তার সাথে পারফরমেন্স কথাটা আমার আর বলার প্রয়োজন নেই। যেমন আমরা বাংলায় কি বলি? ফুটবল খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। তো ক্রিকেট একটা খেলাই, ওর সাথে খেলা যুক্ত করি বাংলায়। সো আপনি কি ইংলিশে ক্রিকেট বলেন নাকি ক্রিকেট স্পোর্টস এভাবে বলেন? বলেন না, অনলি ক্রিকেট বলি। অনলি ক্রিকেট বলেন। তো আমরা বাংলায় যেটা বলি যে ক্রিকেট খেলা, আমরা কিন্তু ফুটবল খেলা এভাবে বলি, রাইট? খেলার ফুটবল নিজে একটা খেলাই, তার সাথে খেলাটা যুক্ত করার দরকার নাই। ঠিক একই রকম ইংলিশের ক্ষেত্রে যখন আপনি ম্যাটেনি পারফরমেন্স বলতেছেন, ম্যাটেনি ইজ অ্যাকচুয়ালি এ পারফরমেন্স হুইচ ইজ পারফর্মড ইন দ্য আফটারনুন। সো পারফরমেন্স কথাটা এটার সাথে বলা প্রয়োজন। বুঝতে পেরেছেন? ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কথা বলতেছিলেন, হ্যালো হ্যালো বলছিলেন, এখন কথা বলেন তো। এখন আর কোনো কথা নেই। হ্যালো। হ্যাঁ, কি প্রশ্ন করবেন সেটা বলবেন, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি ওই না, আমি কোশ্চেন করতে চাচ্ছি সেটা এটার সাথে তো রিলেটেড না, বাট পড়ার সাথে রিলেটেড। মানে সেটা হচ্ছে স্যার ওই একটা সেন্টেন্স হচ্ছে দিস ইজ মাই বুক, যেখানে মাইটা অবশ্যই তো আমরা পসেসিভ এজেক্টিভ, তাই না? তো হ্যালো
হ্যাঁ বলেন না, আমি শুনতেছি। তারপরে আমি বললাম দিস ইজ মাই বুক, না বলে আমি বললাম দিস ইজ মাইন, তাহলে তো মাইনটা মানে আমার বুকটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আবার অনেকে হ্যাঁ, শোনা যায় বলে যে দিস বুক ইজ মাইন, তাহলে এখানে 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 ক্ষেত্রে বুকটা অনেকটা রিডান্ডেন্সির মতো না, কারণ আমি তো অলরেডি মাইন একবার বলেছি। দিস বুক ইজ মাইন, এখানে আপনি রিডান্ডেন্সি পাচ্ছেন কিভাবে? না, কারণ আমি যদি বলি যে দিস ইজ মাইন, তাহলে তাহলে হয়ে যাচ্ছে যে এটা আমার আমার মানে একেবারে বুকটাকে না বলে আমি দুইটা লাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি দুইটা লাইন একত্র করতেছেন। প্রথম কথা, দুইটা লাইন কিভাবে একত্র করতেছেন? আপনি বলছেন দিস ইজ মাই বুক, আচ্ছা, জি এই কথাটাকে আপনি বলতেছেন দিস ইজ মাইন। সো জি আপনি কিন্তু দিস ইজ মাইন কথাটা সব সময় বলতে পারবেন না। কেন? কারণ আপনি বলতেছেন দিস ইজ মাইন, এই মাইনটা যে নাউনকে বোঝাচ্ছে সেই নাউনটা আগে অবশ্যই উল্লেখ করা থাকতে হবে। জি জি উল্লেখ করা থাকতে হবে। যদি উল্লেখ করা না থাকে আপনি কিন্তু আউট অফ নোহোয়্যার দিস ইজ মাইন বলতে পারবেন না, কারণ মানুষ জিজ্ঞেস করবে মাইন বলতে আসলে কোন নাউনকে বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে, সো আচ্ছা, থ্যাংক দিস ইজ মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরের কথা হচ্ছে আপনি বললেন দিস বুক ইজ মাইন। ইউ। জি এই জি দিস বুক ইজ মাইন যখন আপনি বলছেন, এই জায়গায় কিন্তু আগে বুক কথাটা উল্লেখ করা নাই বলেই আপনি বলতেছেন দিস বুক ইজ মাইন। ও অর্থাৎ আচ্ছা এখানে যে মাইনটা বলতেছেন এটা দিয়ে এই বইটা আমার বই এটা প্রকাশ করছেন। তাহলে এই মাইন আচ্ছা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? বুককে বোঝানো হচ্ছে। সো সেই ও বুকটা আগে লেখা হয়েছে। তো আচ্ছা, দুইটা আলাদা সেন্টেন্স, দুই ওকে, ক্ষেত্রে থ্যাংক ব্যবহার ইউ থ্যাংক ইউ। তো সেম হ্যালো আইডেন্টিক্যাল। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, বলেন, স্যার একটা কথা ছিল। বলেন ভাইয়া, কথা হ্যালো, যেটা ছিল বলেন। হ্যাঁ, ওই ক্লাসের মাঝখানে এইভাবে কোয়েশ্চেন নেওয়াটা আসলে স্যার একটু ডিস্ট্রাক্ট করে ক্লাস থেকে। মানে কারো যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেটা সে নোট ডাউন করে রাখার পরে লাস্টে যে 5-10 মিনিট সময় দেওয়া হয় তখন যদি করে, অথবা আপনি একটা টপিক মানে শেষ করার পরে আপনি যদি আস্ক করেন যে ওই টপিকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন যদি প্রশ্নটা করে তাহলে ওই ডিস্ট্রাকশনটা একটু কম হয় আর কি স্যার। মানে এভাবে আপনি একটা জিনিস পড়াচ্ছেন, মাঝখান থেকে আরেকজন কোয়েশ্চেন করলে মানে কনসেন্ট্রেশনটা চলে যায়। আচ্ছা, আমি বা হ্যান্ড নিজেও রেজের এটা ব্যবস্থা বুঝি থাকলেও ইভেন। ভালো হয়, এটা যদি একটু একটু মেনটেন করার আচ্ছা, ইয়ে করতেন। আমি হ্যান্ড রাইজের ব্যবস্থাটা থ্যাংক ইউ এখানে স্যার। অলরেডি আছে। মেসেজ অন করা আছে, আপনারা মেসেজ লিখতে পারবেন। হাউএভার এখানে দুইজন প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করেছেন আমার পড়ানো রিলেটেড, আরেকজন প্রশ্ন করেছেন পড়ানোর বাইরের একটা। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কাছ থেকে যদি আসে তাহলেই ভালো হবে। আমি যদি কাউকে প্রশ্ন করতে না দেই তাহলে আবার অনেকে রিলেটেড প্রশ্ন করবেন না, মানে সব দিক থেকেই আসলে একটা প্রবলেম। সো আমি আপনাদেরকে আবার বলতেছি, আমি বারবার একটা পড়ানো শেষ করে প্রশ্ন করি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ মে আস্ক। সো তখন আপনারা করবেন। আচ্ছা, কেউ ডিস্ট্রাক্ট হলে সরি। আচ্ছা, লেটস মুভ অন। সেম এবং আইডেন্টিক্যাল দুটো একই জিনিস। সেম মানে একই, আইডেন্টিক্যাল মানেও একই। সো আমরা সেম আইডেন্টিক্যাল কথাটা ব্যবহার করব না। আমরা সেম আইডেন্টিক্যাল এই কথাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পুরাতন, বিশেষ করে আপনি যদি পুরাতন ইংলিশ দলিল টলিল দেখেন সেই সব জায়গায় দেখবেন যে এই ধরনের অনেক ইউসেজ আছে, কিন্তু এইটা ইউজ করা যাবে না। এটাকে অনেকে ভাবে এমফ্যাসিস করা হয়, আসলে এমফ্যাসিস হয় না। আচ্ছা, টুইন্স শব্দের অর্থ আমরা জানি, টুইন্স মানে হচ্ছে যমজ। তো যমজ মানেই হচ্ছে দুইটা ছেলে মেয়ে থাকবে বা দুইটা ভাই দুইটা বোন থাকবে, এটাই হচ্ছে টুইন্স। সো টু টুইন্স কথাটা বলার প্রয়োজন নাই। নাও আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ গাইস, সেটা হচ্ছে মনে করেন আমার দুইটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ডের যমজ বাচ্চা আছে আর একটা ফ্রেন্ডেরও যমজ বাচ্চা আছে। তো এখানে আমি আসলে 4জন বাচ্চার কথা বলতেছি। আচ্ছা, তাইলে এই এখানে তো আসলে দুই জোড়া যমজ বাচ্চা আছে, তো এইটা আমি কিভাবে প্রকাশ করব? টু টুইন্স তো আমি বলতে পারবো না। পেয়ার অফ টুইন্স। রাইট, এ পেয়ার অফ টুইন্স বলতে হবে। যদি আহ যতগুলো টুইন্স হবে প্রত্যেকটার ক্ষেত্রে আমি তখন পেয়ার অফ কথাটা ব্যবহার করে আমি দ্বিগুণ তিনগুণ করব। একইভাবে দ্য টাইম হোয়েন দ্য প্লেস হোয়ার, আমি যদি দ্য টাইম হোয়েন কথাটা ব্যবহার করি তার সাথে হোয়েন কথাটা, মানে হোয়েন থাকলেই সেটা সময়কে বোঝায়, হোয়ার থাকলেই সেটা প্লেসকে বোঝায়। সো আমার টাইম এবং প্লেস হোয়েন এবং হোয়ারের সাথে যুক্ত করা প্রয়োজন নাই, দিস আর রিডান্ডেন্সি। ওকে, এই জায়গায় শেষ করে আমি এক্সারসাইজে চলে যাচ্ছি। এক্সারসাইজে যাওয়ার আগে মাকসুদুল হাসান একটা কথা বলেছেন, দ্য ফুটবল গেম ইউনাইটস দ্য সোসাইটি। এখানে ফুটবল আর গেম কি রিডান্ডেন্সি হয় না স্যার? আচ্ছা,
সেন্টেন্সটা দেখে মাকসুদ আপনার বোঝা উচিত ছিল, আমি জানি না আপনি অন্যদেরকে বোঝানোর জন্য বলেছেন কিনা। এখানে যখন আমি ফুটবল গেমের কথা বলছি তখন আসলে আমি এই ফুটবল গেম বলতে শুধুমাত্র 90 মিনিটের একটা খেলার কথা বলতেছি না, এটা একটা টোটাল কমিউনিটি, টোটাল সিস্টেম, এই জিনিসটার কথা প্রকাশ করছি। ওকে, সো এইটা যখন আমি বলতেছি তখন আমি ফুটবল গেম কথাটা দিয়ে রিডান্ডেন্সি না, বরং এটা আমি এভরিথিং রিলেটেড টু ফুটবল এই জিনিসটাকে বোঝাচ্ছি। দ্যাট ইজ ওয়াই ইটস কারেক্ট হিয়ার অ্যাজ ফুটবল গেম। হাউএভার আপনি যদি নর্মালি বলেন যে কালকে ইংল্যান্ড আর ব্রাজিলের খেলা আছে, আপনি কিন্তু বলবেন না দেয়ার ইজ এ ফুটবল গেম বিটুইন ব্রাজিল এন্ড ইংল্যান্ড। ওকে, আমরা যদি এক্সাম্পলের দিকে যাই, এক্সাম্পলে দেখেন লেখা আছে এইখানে কারেক্ট গুলো লেখা আছে। সো কারেক্ট গুলো শুধু থাকলে যেটা সমস্যা হয়, ইনকারেক্টটা দেখতে পারলে ভালো হয়। সো তারপরেও আপনাদের কয়েকটা আমি এখানে দেখাই। দ্য আর্মি অ্যাডভান্সড আফটার দ্য বিগ ব্যাটল। সো অ্যাডভান্স যখন আমি বলছি তার মানে এগিয়ে যাওয়া। আপনি যদি ফরওয়ার্ড কথাটা ব্যবহার করতে চান তাহলে আপনি মুভ ফরওয়ার্ড দিলেই কিন্তু সামনে এগোনো বোঝাবে, অথবা আপনি বলতে পারেন অ্যাডভান্স, কিন্তু অ্যাডভান্স ফরওয়ার্ড কথাটা বলা যাবে না। The peace talks advance. Peace talk কথাটার মানে কি? Peace talks এটা কিন্তু প্লুরাল, এইভাবেই বলা হয়। Peace talks কথাটার মানে হচ্ছে সিরিজ অফ ডিসকাশন টু এন্ড আ হস্টিলিটি। অর্থাৎ অর্থাৎ মনে করেন এই যে আমাদের ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে যে যুদ্ধ চলতেছে অনেকদিন ধরে, তো সেগুলোকে ঠিক করার জন্য যে বিভিন্ন ডিসকাশন চলে আসছে, সেই টোটাল সবকিছুকে মিলায় বলা যেতে পারে পিস টক্স। সো পিস টক্স অ্যাডভান্স মানে পিস টক্স সামনে এগিয়েছে, অর্থাৎ আগাচ্ছে, কাজ করতেছে। তো অ্যাডভান্স ফরওয়ার্ড কথাটা আমার বলার প্রয়োজন নেই। সাফিসিয়েন্ট এবং এনাফ যথেষ্ট বুঝাইতে ব্যবহার করা হয়। সো উই হ্যাভ এনাফ মানি অথবা উই হ্যাভ সাফিসিয়েন্ট মানি, দুইটা একসাথে ব্যবহার করা যাবে না। এছাড়া বাকি যে শব্দগুলো আছে আশা করি বুঝতে পারবেন। এখানে খালি একটা আছে রিজন, সেটা একটু দেখাই। এই যে the reason I want to take that class is that the professor is supposed to be very eloquent. So এখানে আমি যদি চাই বিকজ ইউজ করব, তাহলে আমি এখানে রিজনটা উঠাই দিব, দ্যাটটা উঠাই দিয়ে বলবো I want to take that class I want to take that class because the professor is supposed to be very eloquent, এভাবে বলতে হবে। কিন্তু আমি এখানে রিজন দিয়েও সেন্টেন্সটা লিখতে পারি। This is where I left him, এখানে আমি যদি বলি this is the place where I left him, এটা রিডান্ডেন্ট, বলার প্রয়োজন নেই। This is where I left him is good enough. So এই হচ্ছে আপনাদের রিডান্ডেন্সি রিলেটেড, ওয়ার্ড বেসড রিডান্ডেন্সি রিলেটেড নলেজ। রিডান্ডেন্সি কিন্তু আরো অনেকগুলো ধরন আছে, সেগুলো আমরা হয়তো অ্যাডভান্স ক্লাসের ক্ষেত্রে দেখব। সো রিডান্ডেন্সি নিয়ে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে তাহলে করতে পারেন, নইলে আমি পরের টপিকে যাব। স্যার এখানে মেটিনিয়ার পারফরম্যান্স ওটা একটু যদি আবার বলতেন। আমি কি বলেছি সেটা, কি শুনেছেন সেটা বলেন। আমি যা বলেছি শুনতে পারি না স্যার, নেট কানেক্ট হয়েছে তো। ওকে, ম্যাটিনি মানে হচ্ছে এমন পারফরম্যান্স, এই বিষয়টা বুঝেন। হ্যাঁ, আমরা তো আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাই বুঝি, কিন্তু একটা সময় ছিল পারফর্ম করতে হতো, অর্থাৎ থিয়েটার হতো, থিয়েটারে পারফর্ম করতো, সেই জিনিসগুলোকে ম্যাটিনি মিলে প্রকাশ করা হতো। এখন তো আর এই জিনিসগুলা ওই রকম নেই। এনিওয়ে, তো নাইট শো, ম্যাটিনি এরকম করে বিভিন্ন নাম ছিল। এনিওয়ে, সো পারফরমেন্স কথাটা দিয়েই বোঝানো হয় যে পারফরমেন্সটা হচ্ছে আফটারনুনে হয়। সো এই ম্যাটিনির ভিতরে আসলে পারফরমেন্স কথাটা আছে। সো আপনার ম্যাটিনির সাথে পারফরমেন্স এক্সট্রা ভাবে বলার প্রয়োজন নেই, এই হচ্ছে ইস্যু। স্যার বলবেন। হ্যালো স্যার, একদম যে ওই লাস্ট এক্সাম্পলটা, this is where I left him আর that is the time I hit a home run। এখন বাংলাটা যদি স্যার এরকম থাকে, এটা সেই জায়গা যেখানে আমি বা এটা সেই সময় যখন তার সাথে আমার দেখা হয়েছিল, বা এটা সেই জায়গা যেখানে আমি তাকে ছেড়ে এসেছিলাম, এই টাইপের হলে স্যার কি লিখবো স্যার ইংরেজিতে? শুধু হোয়ার দিয়েই সেটার অ্যানসার হয়ে যাবে। শুধু হোয়ার দিয়ে হয়ে যাবে না? হোয়ার দিয়েই প্লেসটাকে বোঝায়। হ্যাঁ, ওকে, মানে ওই দুইটা লেখার মানে দিস ইজ হোয়ার আই লেফট হিম মানে দরকার হয় না তখন, না? দিস ইজ হোয়ার আই দরকার হয় না। দিস ইজ হোয়ার আই লেফট হিম কথাটার মানে হচ্ছে এই সেই জায়গা যেখানে আমি তাকে ছেড়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এর আগেটা একটু বুঝালে ভালো হতো। দ্য রিজন আই ওয়ান্ট টু টেক দ্যাট ক্লাস। বুঝাইলাম তো ভাইয়া, কি বুঝেন নাই বলেন না একটু।
ওটা আপনি বলছিলেন ভাই, আই ওয়ান্ট টু টেক দ্য ক্লাস ইজ দ্যাট দ্য প্রফেসর ইজ সাপোজ টু বি ভেরি এলিগেন্ট। ওখানে রিজনটা হ্যাঁ, আমি না লিখলেও চলতো, এটা ওই ধরনের একটা বলছিলেন। না এটা বলিনি, আমি বলেছি হয় আপনি রিজন ব্যবহার করবেন নয় আপনি বিকজ ব্যবহার করবেন। হাউএভার রিজন কিন্তু কোনো কনজাংশন না, হ্যাঁ। সো রিজন যখন ব্যবহার করবেন তখন ইউ রিকোয়ার এ কনজাংশন, দ্যাট নিয়ে আসতে হবে। সো রিজন দিয়ে সেন্টেন্সটা লিখলে এইভাবে সেন্টেন্সটা লিখতে হবে, দ্য রিজন আই ওয়ান্ট টু টেক দ্যাট ক্লাস ইজ দ্যাট দ্য প্রফেসর ইজ সাপোজ টু বি ভেরি এলোকোয়েন্ট। ঠিক আছে, রিজন দিয়ে লিখলে এভাবে সেন্টেন্সটা লিখতে হবে। দেখেই বোঝা যাচ্ছে সেন্টেন্সটা অনেক বড়। সো আমি চাইলে এই সেন্টেন্সটাকে ছোট করতে পারি, কি ইউজ করে, বিকজ ব্যবহার করে। তখন আমি সেন্টেন্স লিখতে পারি, আই ওয়ান্ট টু টেক দ্যাট ক্লাস বিকজ দ্য প্রফেসর ইজ সাপোজ টু বি ভেরি এলোকোয়েন্ট। সো আপনি চাইলে রিজন দিয়েও সেন্টেন্সটা লিখতে পারেন, আপনি চাইলে বিকজ দিয়েও সেন্টেন্সটা লিখতে পারেন। রিজন দিয়ে লিখলে দ্যাট ব্যবহার করতে হবে, কিন্তু রিজন এবং বিকজ দুইটা সেন্টেন্সে একসাথে ব্যবহার করা যাবে না। একই সাথে মাথায় রাখবেন, আমরা অনেক সময় অ্যাজ বিকজ কথাটা ব্যবহার করি। হ্যাঁ, আই আই ওয়ান্টেড টু টক টু হিম অ্যাজ বিকজ হি ইজ দ্য প্রেসিডেন্ট। এই সেন্টেন্সটা ভুল, কারণ অ্যাজ হবে অথবা শুধু বিকজ হবে, দুইটা একসাথে হবে। এখন ক্লিয়ার? জি ভাই। Okay, thank you. Going to the next topic, parallel structure. Parallel structure, প্যারালাল স্ট্রাকচার যখন আমরা পড়বো তার আগে আমি যদি প্যারালাল শব্দটার অর্থ জানি তাহলে কিন্তু আমার এটা মোটামুটি বুঝে ফেলবো। প্যারালাল শব্দটার অর্থ হচ্ছে সমান্তরাল। আমরা যেহেতু ম্যাথ করার সময় জিওমেট্রিতে শিখে এসেছি, প্যারালাল লাইন্স মানে সমান্তরাল, অর্থাৎ দুইটা জিনিস একই রকম, সেটাকে আমরা প্যারালাল বলি। ইংলিশের ক্ষেত্রেও আপনাদেরকে এই প্যারালাল স্ট্রাকচারটা ফলো করতে হবে। সেন্টেন্সের ভিতরে লিস্ট আকারে বা সিরিজ আকারে যদি কোনো কথা বলা হয়, সিরিজ আকারে কথা বলার কথাটা বোঝায় কি, যেমন মনে করেন আমরা যখন ছোটবেলায় মাই গার্ডেন প্যারাগ্রাফ লিখেছি, তখন আমি ওখানে একটা সিরিজ ব্যবহার করেছি। কি সিরিজ ব্যবহার করেছি? যে আমি আমার বাগানে পানি দেই, আমি আমার বাগান থেকে আবর্জনা উঠায় ফেলি, তারপরে এই দুটাই বলি, আর কিছু মাথায় আসতেছে না। সো আমি যখন পানি দেই তখন হচ্ছে ওয়াটার মাই গার্ডেন, আমি যখন আবর্জনা উঠাই ফেলি তখন উইদাউট দ্য গ্রাস, এইটা আমি প্রকাশ করি, রাইট? উইদাউট দ্য গ্রাস মানে এই ঘাসগুলা উঠাই ফেলি। সো এই যে যেরকম লিস্ট আকারে যদি আমি কোনো কিছু প্রকাশ করতে চাই, যেমন আরেকটা উদাহরণ হতে পারে, কারো সম্পর্কে আমি অ্যাডজেক্টিভ বলতেছি, সে ব্রিলিয়েন্ট, সে হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট, হ্যান্ডসাম, আরেকটা কি বলা হইতে পারে, গভর্নমেন্ট জব হোল্ড, অনেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সে ব্রিলিয়ান্ট, সে অনেস্ট, আর হচ্ছে একটা কি বললাম, হ্যান্ডসাম। সো এইগুলো হচ্ছে তার অ্যাডজেক্টিভ। সো আমি যখন তার সম্পর্কে ডেসক্রাইব করছি, অ্যাডজেক্টিভ প্রথমটা দিয়েছি, আমাকে সবগুলো অ্যাডজেক্টিভ আকারেই দিতে হবে। আমি কিন্তু চাইলে তার মনের ভাবটা অন্যভাবে প্রকাশ করতে পারি, কি, সে ব্রিলিয়ান্ট, সে হ্যান্ডসাম এবং সে সব জায়গায় অনেস্ট ভাবে কাজ করে। নো, সে সব জায়গায় অনেকভাবে কাজ করে, এটা একটা ক্লজ হয়ে গেল, এটা আমি করতে পারবো। এটাই হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের মূল কথা। সেখানে লেখা আছে, when information in a sentence is given in the form of a list or series, যখন আমি কোন সেন্টেন্সে ইনফরমেশন দিব লিস্ট বা সিরিজ আকারে, all components must be grammatically parallel or equal, প্রত্যেকটা গ্রামাটিক্যালি প্যারালাল হইতে হবে। There may be only two components or there may be many components in the list. However, if the first is for example an infinitive, প্রথমটা যদি ইনফিনিটিভ হয় তাহলে বাকিগুলোকেও ইনফিনিটিভ আকারে লিখতে হবে। এই হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের মূল কথা। এখানে একটুখানি কিন্তু আছে, কিন্তু আমি পরে দেখব। আমি এখন যদি এক্সাম্পল গুলো খেয়াল করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। দেখেন, পিটার ইজ রিচ, হ্যান্ডসাম এন্ড মেনি পিপল লাইক হিম। এই কথাটার ভিতরে পিটার সম্পর্কে বলছি, পিটার রিচ, পিটার হ্যান্ডসাম, এবং তারপরে বলছি মেনি পিপল লাইক হিম। এটা একটা ক্লজ হয়ে গিয়েছে, আসলে সেটা দিয়ে বোঝাচ্ছি পপুলার। সো আমাকে বলতে হবে পিটার ইজ রিচ, হ্যান্ডসাম এন্ড পপুলার। প্যারালাল স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের রিটেনের ক্ষেত্রে। রিটেনের সময় আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্যারালালিজম থেকে যেন আপনি দূরে সরে না যান। এছাড়া এরর ডিটেকশনের সময়ও প্যারালাল স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। সো
অ্যাডজেক্টিভ যেরকম আমি প্যারালাল রাখতে হবে, ঠিক একই রকম নাউন হিসেবে আমি কিন্তু প্যারালাল। আমি যদি বলি মিস্টার হেনরি ইজ এ লয়ার, এটা একটা কমপ্লিমেন্ট নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, সরি নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। পলিটিশিয়ান আরেকটা নাউন। আর পরে বললাম হি টিচার্স, এখানে আবার একটা ক্লজ দিয়ে দিলাম, হি টিচার্সটাকে আমাকে বলতে হবে এ টিচার। সো মিস্টার হেনরি ইজ এ লয়ার, আ পলিটিশিয়ান, এন্ড টিচার। সো দিস ইজ হাউ ইট ইজ প্যারালাল। সো এখানে তারপরে আসতেছে আরেকটা জিনিস দেখেন, দ্য সোলজার অ্যাপ্রোচ দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্ট। সো আমি এখানে অ্যাডভার্ব দিয়েছি প্রথমটা, তাহলে পরেরটাও আমাকে অ্যাডভার্ব দিতে হবে। আমি বলবো তখন দ্য সোলজার অ্যাপ্রোচ দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্টলি। সো দুইটাই আমার অ্যাডভার্ব। সো এখানে আমি যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি এটা মূলত, প্রথমত এটা তো ভুল। কেন ভুল? বিকজ এখানে একটা অ্যাডভার্ব লাগবে অ্যাপ্রোচকে মডিফাই করার জন্য, সো আমাকে এখানে অ্যাডভার্ব দিতে হবে। দ্বিতীয় ভুল হচ্ছে এটা প্যারালালি হয়নি, প্রথমটা অ্যাডভার্ব তারপর একটা অ্যাডজেক্টিভ হয়েছে, দ্যাট ইজ ওয়াইজ মিস্টেকেন। এরপরে যে প্যারালালটা আছে সেটাও খেয়াল রাখতে হবে। দেখেন এই জিনিসটা, এটা নিয়ে একটা সমস্যা আছে। নট প্যারালাল, নট প্যারালাল ক্ষেত্রে কি সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। নট প্যারালাল বলেছে হি লাইকস টু ফিশ, তারপরে বলেছে সুইম, তারপরে বলেছে সার্ফিং। সো এখানে টু এর পরে প্রথমটা আমরা ইনফিনিটিভ করলাম, তারপরটা আমি সিম্পল ফর্ম করলাম, এবং তারপরটা আমি ভার্ব প্লাস আইএনজি করলাম। আমি এভাবে করতে পারবো না। কেন? আমি এখানে ইনফিনিটিভ করব অথবা জিরান করব, কারণ আমি জানি এখানে আমার নাউন দরকার। সো আইদার জিরান্ড হবে অথবা ইনফিনিটিভ হবে। সো ইনফিনিটিভ কিভাবে করব? শি লাইকস টু ফিশ, টু সুইম এন্ড টু সার্ফ, অথবা শি লাইকস ফিশিং, সুইমিং, সার্ফিং। সো এই জায়গায় আমি মাকসুদ কি আছেন? জি স্যার। ওকে, আপনি একটু বলেন তো এটা নিয়ে আপনার কি কোনো কমেন্ট আছে এই লাইনটা নিয়ে? এখন স্যার যেটা মাথায় আসে সেটা বলবো। হ্যাঁ, এই লাইন নিয়ে কমেন্ট বলতে বলেছি। স্যার এই এন্ড এর আগে কমাটা কি মানে মেজর? এন্ড এর আগে কমাটা দেওয়া? এন্ড এর আগে কমা দেওয়া মেজর, এটা ডিফারেন্ট জিনিস। অক্সফোর্ড কমা এটা দিতে হবে, এটা নিয়ে এখন পড়াচ্ছি না আমি। আসলে আপনাদের কাছে মেইন ফোকাসটা করতে চেয়েছি, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম দেখেছেন, শি লাইকস টু ফিশ, কমা সুইম, কমা অ্যান্ড সার্ফ, অর্থাৎ টু একবার ব্যবহার করেছেন, বাকি একটার আগেও টু দেওয়া হয় নাই। বিষয়টা এমন, একবার টু দিলে বাকি কোনোটার আগে টু দিতে হয় না। সো এইভাবে বিভিন্ন বইতেও আমি দেখেছি। হাউএভার অ্যাকর্ডিং টু গ্রামার, টু মেক ইট প্যারালাল, আপনাকে প্রত্যেকটার আগে টু দিতে হবে। দিস ইজ হাউ ইউ মেক ইট ইনফিনিটিভ। সবাই কি বুঝতে পেরেছেন? অ্যাকর্ডিং টু প্রপার গ্রামার আপনাকে ইনফিনিটিভ ব্যবহার করলে প্রত্যেকটার আগে টু ব্যবহার করতে হবে। আপনি হয়তো বিভিন্ন জায়গায় দেখবেন একবার টু দিয়ে বাকিগুলো টু দেয় নাই, বাট দ্য গ্রামার সেজ প্রত্যেকটার আগে টু লাগবে। স্যার এটার মানেটা কি হবে? লাইকস টু ফিশ, টু সুইম, টু সার্ফ। ফিশ মানে মাছ ধরা, সুইম মানে সাঁতার কাটা, সার্ফ মানে সার্ফিং, মানে ওই যে মানে সমুদ্রের ফিশ ঢেউয়ের উপরে। সেম অর্থ? জি ভাইয়া, সেম অর্থ, দুটার ভিতরে কোনো পার্থক্য নেই। একটা ইনফিনিটিভ দিয়ে করা, একটা জিরান দিয়ে করা। সবাই একটা এরকম হিউজ দেখছি, বুঝি নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই একটা টুই দিয়ে সবকিছু করে ফেলতে। হ্যাঁ, রাইট রাইট, সবাই একটা টু দিয়ে করে, আমি নিজেও দেখে আসছি, কিন্তু দিস ইজ কারেক্ট গ্রামার। এখন ওইটা আপনি একটা টু দিয়ে বাকিগুলোয় টু না দেওয়া, এইটা মেবি আস্তে আস্তে অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন গ্রামেটিক্যাল রুলসও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়। হ্যাঁ, একটু বাইরের কথা বলে ফেলতেছি, যেমন THU, এটা সরি কি YOU, তাই না? এটা দিয়ে আমি কি বুঝাই? ইউ বুঝাই। সো ইউ মানে হচ্ছে তুমি, কিন্তু এই ইউটা আগে ছিল দাও। হ্যাঁ, সো আপনারা জানেন বাইবেলে যদি যান সেক্ষেত্রে দেখবেন ইউ এর বানানটা ডিফারেন্ট। সো এরকম চেঞ্জ হয়, হয়তো এটাও আস্তে আস্তে গ্রামার বুকের ভিতরে অ্যাকসেপ্ট হয়ে যাবে। হাউএভার ইন গ্রামার বুক ইট সেজ ইনফিনিটিভ প্রত্যেকটাতেই করতে হবে। সো মাই সাজেশন টু ইউ, আপনি যখন রিটেন লিখবেন সবগুলো ইনফিনিটিভ করার সময় প্রত্যেকটার আগে টু দিবেন। আই হোপ ইটস ক্লিয়ার টু এভরিবডি। ওকে,
আমরা আরেকটা জিনিস এখানে যেহেতু প্রশ্নটা এসেছে একটু শিখিয়ে দিই আপনাদেরকে, এই যে এন্ড কনজাংশনের আগে যে কমা দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা একটু কনফিউশনে পড়তে পারি, বাংলাতেও আমরা দেই না, কিন্তু অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার কনজাংশন এই এন্ড বাট এই ধরনের কনজাংশনের আগে অবশ্যই আপনাকে কমা দিতে হবে। এই কমার নাম অক্সফোর্ড কমা। তাইসির ভাই আমি একটু অ্যাড করে দিই একটু আমি একটু অ্যাড করে দিই। যদি এখানে টু ফিশ টু সুইম দুইটা জায়গায় একটা থাকতো তখন কমাটা দরকার ছিল না, কিন্তু দুইটার মানে এখানে তিনটা আইটেম যুক্ত করা হয়েছে এন্ড দিয়ে, টু ফিশ টু সুইম এন্ড টু সার্ভ। যখন দুইয়ের অধিক আইটেম হয়ে যাবে তখন অবশ্যই কমাটা দিতে হবে, আর যদি দুইটা আইটেম হয় তখন দিতে হবে না। জাস্ট টু সুইম এন্ড টু সার্ভ যদি বলতো তখন কমাটা দরকার ছিল না। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ জামিল ভাই। অক্সফোর্ড কমাটা কি জিনিস? এইটা আপনি এখন নেটে সার্চ করবেন, করে জানবেন, তারপরে যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে টোফেল পেজে জিজ্ঞাসা করবেন। জাস্ট ছোট করে বলে দিয়েছি বিকজ ইট ইজ নট ইনক্লুডেড ইন দ্য সিলেবাস। আচ্ছা, এর সাথে এর পরবর্তীতে যদি যাই, when teenager finish high school they have several choices. So several choices গুলো কিভাবে লেখা হয়েছে দেখেন, verb plus noun, going to college, verb plus noun, getting a job, তারপরে বলা হয়েছে the army. সো এই যে verb plus noun করে আমি এখানে শুধু একটা নাউন দিয়েছি, this is not parallel, সো আমাকে বলতে হবে joining the army. সো সবগুলাই আমার verb plus noun হিসেবে হয়ে গেল। আপনারা আশা করি এই এক্সারসাইজটা যখন পড়েছেন শুরুতে তখন আপনারা খেয়াল করেছেন যে আমি বলেছি যে এখানে বলা আছে যে প্রথমটা যেরকম হবে সেরকম বাকিগুলো হতে হবে। সো এখানে প্রথমটা যেহেতু ভার্ব প্লাস নাউন আছে তাই বাকিগুলোকেও আমরা ভার্ব প্লাস নাউন করেছি। এখন আমি আপনাদেরকে বলেছিলাম না একটা কিন্তু আছে, সেই কিন্তুটা নিয়ে একটু যদি কথা বলি, দেখেন এইখানে এই সেন্টেন্সটায় কি বলা হয়েছে দেখেন, এনরিক এন্টার্ড দ্য রুম পাস্ট টেন্স, স্যাট ডাউন পাস্ট টেন্স, ওপেনড হিজ বুক পাস্ট টেন্স। প্রত্যেকটা আমি পাস্ট টেন্সে রেখেছি। ওকে, তার সাথে নোটটা কি দেওয়া হয়েছে দেখেন খেয়াল করে, ইফ দ্য সেন্টেন্স ইন্ডিকেটস দ্যাট ডিফারেন্ট ক্লজেস ডেফিনেটলি হ্যাপেন্ড অর উইল হ্যাপেন at different times then this rule does not need to be followed. অর্থাৎ আমার যদি কোনো একটা সেন্টেন্স এমন ভাবে তৈরি হয় যেখানে প্রত্যেকটা বিষয় ডিফারেন্ট টাইমে হবে তখন I won't be able to maintain parallel structure. যেমন এখানে যেমন আছে he is a senior, সিনিয়র শব্দটার অর্থ হচ্ছে ইউনিভার্সিটিতে যে 4th ইয়ারে পড়ে তাদেরকে বলা হয় সিনিয়র। সো শি ইজ এ সিনিয়র। তারপরে বললাম স্টাডিজ এভরিডে, মানে এটা তার একটা প্রেজেন্টের কথা বললাম, এন্ড উইল গ্রাজুয়েট এ সেমেস্টার আর্লি, এবং সে এক সেমেস্টার আগে গ্রাজুয়েশন কমপ্লিট করবে। এটা তো এখনো ঘটেনি, এটা ঘটবে পরে। সো এই ক্ষেত্রে আপনাদের প্যারালাল স্ট্রাকচার মেইনটেইন না করলেও হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ইফ দ্য সেন্টেন্স ইন্ডিকেটস দ্যাট ডিফারেন্ট ক্লজেস ডেফিনেটলি হ্যাপেন্ড উইল হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস, তখন আপনার প্যারালাল স্ট্রাকচার করার প্রয়োজন নেই। সো এই হচ্ছে প্যারালাল স্ট্রাকচার সম্পর্কে ডিসকাশন। প্যারালাল স্ট্রাকচার সম্পর্কে আরো কিছু ডিসকাশন আপনাদের সাথে এর আগে করা হয়েছিল, জামিল ভাই করেছিল, সেটা ছিল ইনক্লুসিভ যখন পড়ানো হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি বাট অলসো। ওখানেও কিন্তু প্যারালাল স্ট্রাকচার সম্পর্কে মানে ওখানেও প্যারালাল স্ট্রাকচারের টাচ ছিল, অর্থাৎ নট অনলি পরে যা হবে বাট অলসো পরও তাই লিখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর দুই পাশে সেম লিখতে হবে, ওইটাও প্যারালাল স্ট্রাকচারের পার্ট। সো আশা করি সবাই এই টপিকটা বুঝতে পেরেছেন। জামিল ভাই কিছু অ্যাড করবেন? ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, মুভিং অন টু নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে অবজেক্ট। আমরা যখন ক্লিস্টোফেল একদম প্রথম থেকে পড়ানো শুরু করেছিলাম তখন আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে একটা ডিসকাশন হয়েছিল। আমরা বলেছিলাম যে ক্লিস্টোফেলের ভিতরে যে কমপ্লিমেন্ট বলা হয়েছে সেটা আসলে কমপ্লিমেন্ট না, এটা আসলে অবজেক্ট। সো এখন এই লাস্টে এসে টোফেলের ভিতরে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের কথা বলা হয়েছে। সো এটা বোঝানোর জন্য আমি একটা ডক ফাইল ওপেন করব এবং ডক ফাইলের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। সো আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি ওয়ার্ড ফাইল।
এই সেন্টেন্সের ভিতরে কি কোনো অবজেক্ট আছে? জি স্যার, মি। মিটা অবজেক্ট আছে, কিভাবে পেলাম মি অবজেক্ট? ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়? কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে, অর্থাৎ আমি এখানে কাকে দিয়ে প্রশ্ন করে বা হুম দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পেয়েছি। মাই টিচার বট আ বুক, এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? জি স্যার, এ বুক। এ বুক কিভাবে পেয়েছি? কি দ্বারা প্রশ্ন করে দিয়েছে। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে এই অ্যান্সারটা পেয়েছি। এখন আমি যদি আপনাদেরকে বলি মাই টিচার এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? অবশ্যই আছে। কয়টা অবজেক্ট আছে? স্যার এখানে দুইটা আছে, মি এবং এ বুক। মি এবং এ, দুইটা অবজেক্ট আছে। তো সেইটার ভিতরে আমি মিটা পেয়েছি কি দিয়ে প্রশ্ন করে? আমি মিটা পেয়েছি হুম দিয়ে প্রশ্ন করে, এবং এ বুকটা পেয়েছি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে, রাইট? আচ্ছা, সো এইখানেই আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের কনসেপ্টটা তৈরি করতে হবে। সো ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের কনসেপ্টটা আমরা তৈরি করব কিভাবে দেখেন একটু খেয়াল করে। ওদের ভিতরে মিউট করে দিবেন কাইন্ডলি, সাউন্ড আসতেছে অনেকের কাছ থেকে। সো যখন যখন আবারও বলছি, যখন কোনো একটা সেন্টেন্সে আমরা একের বেশি অবজেক্ট পাবো, কি বললাম? যখন আমরা একটা সেন্টেন্সে, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি এই জিনিসটা শেখানোর আগে আপনার ক্লিফটোফেলে কি বলেছে সেটা যদি বলার চেষ্টা করি। ক্লিফটোফেলে বলেছে যে আমার যে ভার্বটা আছে, যে ভার্বটা এখানে দেওয়া আছে, সেই ভার্বটার যে অ্যাকশন যে ফার্স্টে রিসিভ করেছে সে হবে ডিরেক্ট অবজেক্ট, এবং যার জন্য এই অ্যাকশনটা পারফর্ম করা হয়েছে সে হবে ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ক্লিফটোফেলের কথা। আমি ক্লিফটোফেলের কথাটা একটু দেখাই আপনাদেরকে, তারপরে আবার এখানে ফেরত আসছি। ক্লিফটোফেলে বলা হয়েছে দ্য ইনডিরেক্ট অবজেক্ট is an animate object or objects to whom or for whom something is done, অর্থাৎ যার জন্য বা যার প্রতি কিছু একটা করা হয়েছে সেটাকে আমি বলবো ইনডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট অবজেক্ট ক্যান বি আ পারসন অর আ থিং এন্ড ইজ দ্য ফার্স্ট রিসিভার অফ দ্য অ্যাকশন। এখন সমস্যা হচ্ছে আমরা যেহেতু নন নেটিভ স্পিকার, আমাদের পক্ষে সব সময় এই ফার্স্ট রিসিভার অফ দ্য অ্যাকশন এটা বোঝা ডিফিকাল্ট। আবারও বলছি, আমরা যেহেতু ফার্স্ট রিসিভার অফ দ্য অ্যাকশন, সরি আমরা যেহেতু নন নেটিভ স্পিকার, আমাদের পক্ষে সবসময় এই ফার্স্ট রিসিভ কে করেছে, যেমন আমি চিন্তা করলাম এই সেন্টেন্সের ভিতরে কি হবে, এটা নিয়ে আমি একটু কনফিউশনে পড়ে গেলাম। সো আমার এই ডিরেক্ট ইনডিরেক্ট নিয়ে কনফিউশন থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমি সহজভাবে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে, যদি সেন্টেন্সে একের বেশি অবজেক্ট পাই, আবারও বলছি, যদি আমি সেন্টেন্সে একের বেশি অবজেক্ট পাই, সেই ক্ষেত্রে ওয়ার্ড দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে সেটা হবে ডিরেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হবে ইনডিরেক্ট। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে ডিরেক্ট পাবো, হুম দিয়ে প্রশ্ন করে ইনডিরেক্ট পাবো। এখন আপনার কথা হতে পারে যে আমি একের বেশি অবজেক্ট পেয়েছি, কিরকম? মাই টিচার বট এ বুক অ্যান্ড এ ল্যাপটপ। সো এখানে যদি আমি কি কি জিনিস কিনেছে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, দুটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে এ বুক অ্যান্ড এ ল্যাপটপ। হাউএভার এখানে কিন্তু আপনি হুম দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছেন না। যখন কোন সেন্টেন্সে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে দুই ক্ষেত্রেই উত্তর পাবেন, সেই ক্ষেত্রে
হোয়াট এর অ্যান্সারটা হবে ডিরেক্ট এবং হুমের অ্যান্সারটা হবে ইনডিরেক্ট। আমাদের মধ্যে যে ভুলটা হয় সেই ভুলটা হচ্ছে আমরা একদম ঝাড়া মুখস্থ করে ফেলি যে পার্সন হলেই ইনডিরেক্ট আর থিংস হলেই ডিরেক্ট। বাট সমস্যা হচ্ছে এটা যদি আমি মুখস্থ করি তাহলে আমি উপরের যে সেন্টেন্সটা করলাম মাই টিচার স্কোল্ডেড মি, এখানে আমি মিটাকে বলে দিব ইনডিরেক্ট। কেন? কারণ মিটা একটা পার্সন। হাউএভার দিস ইজ আ ডিরেক্ট অবজেক্ট। কেন এটা ডিরেক্ট অবজেক্ট? কারণ আমি এখানে একটাই অবজেক্ট পেয়েছি। আমি যদি একটা অবজেক্ট পাই সেটা সবসময় ডিরেক্ট, একটা পার্সন হোক আর থিংস হোক, অলওয়েজ ডিরেক্ট। ইনডিরেক্ট কখন হবে? যখন একের বেশি অবজেক্ট পাবো, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করব, দুটার ক্ষেত্রে উত্তর পাবো, হুমের উত্তরটা হবে ইনডিরেক্ট, হোয়াট এর উত্তরটা হবে ডিরেক্ট। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে একবার বলতেন। জি বলেন। শেষের লাইনটা মাই টিচার, ওই শেষের লাইনটা যদি একবার বলতেন। সবগুলোই তো মাই টিচার ভাই, কোন শেষের লাইন একটু বলেন, চারটা এক্সাম্পলের ভিতর কোনটা বুঝেন নাই? ল্যাপটপ। শেষের ল্যাপটপ যদি না বুঝে থাকেন তাহলে তো কিছুই বুঝেন নাই। আমি বলতেছি সেটা আবার মনোযোগ সহকারে শোনেন। আপনি যদি কোনো সেন্টেন্সে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে একটা মাত্র অবজেক্ট পান সেটা অলওয়েজ ডিরেক্ট। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে দুইটা ক্ষেত্রেই যদি কোনো সেন্টেন্সে উত্তর পান সেই ক্ষেত্রে হুমের উত্তরটা হচ্ছে ইনডিরেক্ট, হোয়াটের উত্তরটা হচ্ছে ডিরেক্ট। ক্লিয়ার? এখন ল্যাপটপের সেন্টেন্সে মাই টিচার বট এ বুক অ্যান্ড আ ল্যাপটপ, এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করে পাবেন এ বুক অ্যান্ড এ ল্যাপটপ, কিন্তু হুম দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাবেন না। এই কারণে এখানে কোনো ইনডিরেক্ট অবজেক্ট নেই, দুটাই ডিরেক্ট অবজেক্ট। প্রশ্ন করলে পরিষ্কারভাবে পুরো প্রশ্নটা করবেন। আমরা অনেকগুলো কথা বলি, লাস্ট লাইন মনে রাখা সমস্যা আমাদের পক্ষে। হ্যাঁ, তো আপনার স্পেসিফিক প্রশ্ন করবেন, বলে দিব। ভাইয়া একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলবেন। ভাইয়া তাহলে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা যদি একটা এক্সাম্পল ধরি যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, ভাইয়া এই জিনিসটা সম্পর্কে ভাইয়া একটু কথা বলি। কমপ্লিমেন্ট এখন পড়ানো সম্ভব না, বিকজ কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স কি সেটা নিয়ে বিশাল আলোচনা হয়েছে। আপনি লেকচার 1টা একটু ভিডিওটা আবার দেখবেন, লেকচার 1 অথবা লেকচার 2, দুইটার ভিতরে ভালোভাবে ডিসকাশন হয়েছে। কমপ্লিমেন্ট জানার জন্য আপনাকে লিঙ্কিং ভার্ব সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সো লিঙ্কিং ভার্বের ভিডিওটাও দেখবেন, ওখানে আলোচনা করা হয়েছে। ক্লাস শেষ হোক তারপরে দরকার হলে বলবো আবার। ওকে, এখন আমি আপনাদেরকে আসলে এই জিনিসটা কেন পড়াচ্ছি সেটা একটু খেয়াল করবেন। আমি এই সেন্টেন্সটা কিভাবে লিখলাম, ডিরেক্ট এবং ইনডিরেক্টের পরের যে জিনিসটা দেখাবো, দেখেন আমি সেন্টেন্সটা লিখেছি মাই টিচার গেভ মি এ বুক। এখন এই সেন্টেন্সের ভিতরে ডিরেক্ট অবজেক্টটা আগে আছে নাকি ইনডিরেক্ট অবজেক্টটা আগে আছে, কেউ বলবেন? ইনডিরেক্ট। ইনডিরেক্টটা আগে আছে, রাইট। এখন আমি কিন্তু চাইলে ডিরেক্টটাকে আগে লিখতে পারি, কিন্তু ডিরেক্টটাকে আগে লিখতে হলে তখন আমার একটা প্রেপোজিশন দরকার হয়। তখন আমার সেন্টেন্সটা কিভাবে হবে? মাই টিচার গেভ এ বুক টু মি। সো তখন আমার একটা প্রেপোজিশন দরকার হয়। এই যে ইনডিরেক্ট অবজেক্টটা আছে সেই ইনডিরেক্ট অবজেক্টটা যদি আপনি পরে লিখে তাহলে তার আগে একটা কি দিতে হবে? প্রেপোজিশন দিতে হবে। প্রেপোজিশন দুইটা হতে পারে, টু অথবা ফর, দুইটাই ব্যবহার করা হতে পারে। এটা ডিপেন্ড করতেছে ভার্বটা কেমন সেটার উপরে। যেমন আমি যদি এই সেন্টেন্সটা নিয়ে আসি, মাই টিচার বট এ বুক বট মি এ বুক, মাই টিচার বট মি এ বুক, এটা হচ্ছে একটা সেন্টেন্স। এখানে আমি মিটা অর্থাৎ ইনডিরেক্টটা আগে লিখেছি, আমি চাইলে ডিরেক্টটা আগে লিখতে পারি। সেই ক্ষেত্রে আমাকে সেন্টেন্সটা বলতে হবে ফর দিয়ে, মাই টিচার বট এ বুক ফর। এই যে জিনিসটা আপনাকে দেখালাম যে ডিরেক্ট অবজেক্টটা আগে লিখে ইনডিরেক্টটা কথা
অথবা প্রথমত যেটা আমি করেছি, আগে ইনডিরেক্টটা লিখে পরে ডিরেক্টটা লিখেছি, এই জিনিসটাকে বলা হয় অবজেক্টের ট্রান্সফরমেশন, নাকি? হ্যাঁ, ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় অবজেক্টের ট্রান্সফরমেশন। সো অবজেক্টের ট্রান্সফরমেশন যখন আমরা করব, মাথায় রাখতে হবে যদি আমি ইনডিরেক্টটা পরে লিখি তখন আমার প্রিপোজিশন দিতে হবে। ওকে, এখন আমি যখন এই উপরের সেন্টেন্স গুলো লিখলাম, এই উপরের সেন্টেন্স গুলোতে আমি একটা নাউন ব্যবহার করেছি এবং আরেকটা প্রোনাউন ব্যবহার করেছি। আমি চাইলে এখানে মি এর বদলে একটা নাউন ব্যবহার করতে পারতাম, কোনো সমস্যা নেই। হাউএভার যদি আমার দুটাই প্রোনাউন হয়ে যায় তখন সেন্টেন্সটা কেমন হবে? তখন সেন্টেন্সটা হবে they gave it to us। এই জায়গায় ইটটা ডিরেক্ট না ইনডিরেক্ট বলেন তো? ইনডিরেক্ট। ইটটা ইনডিরেক্ট। কিভাবে ইনডিরেক্ট? আমি ডিরেক্ট বলেছি। ডিরেক্ট, রাইট। ইট হচ্ছে ডিরেক্ট এবং আস হচ্ছে ইনডিরেক্ট। এই যে দুটাই আমি প্রোনাউন ব্যবহার করেছি, তো সেই ক্ষেত্রে আমি যদি ইনডিরেক্ট আগে লিখে বলতে চাই দে গেভ আস ইট, এই সেন্টেন্সটা হবে না। অর্থাৎ যদি ডিরেক্ট এবং ইনডিরেক্ট বোথ প্রোনাউন, দুইটাই যদি প্রোনাউন ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ডিরেক্টটা আগে লিখে ইনডিরেক্টটা প্রিপজিশন যুক্ত করে পরে লিখতে হবে। আমি কখনোই ইনডিরেক্টটা আগে লিখে ডিরেক্টটা পরে লিখতে পারবো না। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সো এখন আমি যা যা পড়ালাম সেই জিনিসটা টোফেলে দেখাই দিই আপনাদেরকে। সো এখানে অবজেক্ট দেখানো হয়েছে, কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট। তারপরে আমরা ডিরেক্ট অবজেক্টটা যদি আগে লিখি, ইনডিরেক্টটা পরে লিখি, সেক্ষেত্রে একটা টু দিতে হবে। সো সেটা এখানে বলেছে কিভাবে কোনটা ডিরেক্ট এবং কোনটা ইনডিরেক্ট। তারপরে বলেছে অবজেক্ট ট্রান্সফরমেশন, এখানে একটা লিস্ট দেওয়া আছে, তার ওই লিস্টে আমি পরে যাচ্ছি। সো সেই লিস্টে যে ভার্বটা সেটাকে আমি কিভাবে লিখেছি, এখানে সাবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট, তারপরে টু অথবা ফর দিয়ে ইনডিরেক্ট অবজেক্ট লিখবেন, অথবা ইনডিরেক্টটা আগে লিখে ডিরেক্টটা লিখবেন, সেক্ষেত্রে কোনো প্রিপজিশনের দরকার হবে না। অর্থাৎ সেন্টেন্সটা কিরকম হতে পারে, দ্য ডিরেক্ট কারেক্ট কিভাবে হতে পারে, দ্য ডিরেক্টর সেক্রেটারি সেন্ট দ্য ম্যানুস্ক্রিপ্ট টু দ্যাম লাস্ট নাইট। অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট ডিরেক্ট, সেটা আগে লেখা হয়েছে, ইনডিরেক্টটা পরে লেখা হয়েছে, তাই টু দেওয়া হচ্ছে। আর সেন্ট দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট, এটা যদি বলি তাহলে আমি ইনডিরেক্টটা আগে লিখেছি। সো এখানে একটা লিস্ট অফ ভার্ব দেওয়া হয়েছে, সেই লিস্ট অফ ভার্বের মধ্যে বলেছে যে সব ভার্বের ক্ষেত্রে এই অবজেক্ট ট্রান্সফরমেশনটা করা যায় না, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে করা যায়। সো এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আপনাদের মাথার মধ্যে ঢুকানোর প্রয়োজন নেই। আপনারা ডিরেক্ট এবং ইনডিরেক্টটাকে ইন জেনারেল ট্রান্সফরমেশন করে লিখতে পারেন, কারণ এইখানে যে ভার্ব গুলো করে এটা ছাড়া আর কোন ভার্ব করে এরকম একটা কনফিউশন তৈরি হতে পারে। সো আমরা যেটা করব, এই ভার্ব গুলো নতুন করে মুখস্থ করার দরকার নেই, আমরা যে অবজেক্ট ট্রান্সফরমেশন শিখেছি সেটাই মাথায় রাখবো। ডিরেক্টটা যদি আগে লিখি বা ইনডিরেক্টটা যদি আগে লিখি, সেক্ষেত্রে আমার কখন প্রিপজিশন লাগবে আর কখন প্রিপজিশন লাগবে না, এই যে জিনিসটা আমরা শিখলাম এটাই মাথায় রাখবো। হাউএভার আরেকটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আরেকটা যেটা বলেছি, ইফ দ্য ডিরেক্ট অবজেক্ট এন্ড ইনডিরেক্ট অবজেক্ট আর বোথ প্রোনাউন্স, যেটা যদি প্রোনাউন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এই টু দিয়ে লিখতে হবে, টু ছাড়া লেখা যাবে না। ওকে, এই যে এইটা যদি আমরা একটু মাথায় রাখি, এই দুটো ভার্ব যদি আমরা একটু সাথে মাথায় রাখি, একটা আমি প্রোনাউন দিয়ে মাথায় রাখলাম, একটা আমি প্রোনাউন দিয়ে মাথায় রাখলাম, আর যদি এই দুটো ভার্ব মাথায় রাখি, একটা হচ্ছে ইন্ট্রোডিউস আর একটা হচ্ছে মেনশন। ইন্ট্রোডিউস এবং মেনশনের ক্ষেত্রে আমরা অবশ্যই, আবারও বলছি, ইন্ট্রোডিউস এবং মেনশনের ক্ষেত্রে আমরা অবশ্যই টু ফর্মে, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটাকে আমি পরে লিখব, ইনডিরেক্ট অবজেক্টটাকে পরে লিখব এবং তার সাথে আমি একটা টু যুক্ত করে লিখব। এই দুইটা ভার্ব আমি মাথায় রাখবো, একটা হচ্ছে ইন্ট্রোডিউস, একটা হচ্ছে মেনশন। সো সবাই কি বুঝতে পেরেছেন
এই লেসনে আমাদের শেখা হচ্ছে কোনটা ডিরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট সেন্টেন্স আমরা যখন বসাই তখন আমরা দুই ফর্মে বসাতে পারি, সেটা শিখলাম। এবং তারপরে শিখলাম যদি ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটাই প্রোনাউন হয় তখন অবশ্যই আমি প্রেপোজিশন যুক্ত করে লিখতে হবে। এন্ড ফাইনালি ইন্ট্রোডিউস আর মেনশন, এই দুইটা ভার্বের ক্ষেত্রেও আমাকে অবশ্যই টু দিয়ে ইনডিরেক্ট অবজেক্টটা পরে লিখতে হবে। কারোর কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এখন যেটা আমরা করতেছি আর কি, যে আই ইন্ট্রোডিউসড জন টু ডক্টর জ্যাকসন। তো এখানে তো দুইটা অবজেক্টই আমরা হোম দিয়ে কোশ্চেন করে পাচ্ছি। তো দুইটা যদি ওয়ার্ড দিয়ে পাওয়া যায় বা দুইটাই যদি হোম দিয়ে পাওয়া যায় তাহলে তো দুইটাই ডিরেক্ট হওয়ার কথা। আমরা একটা যেটা পড়ে আসি, রাইট আমরা যেটা এখানে কিভাবে বুঝবো ডিরেক্ট ইনডিরেক্ট? এই রাইট, এই জিনিসটাই আমি এখন যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এই নামটা কোত্থেকে আসছে। আমি আপনাদেরকে যেটা শিখিয়েছি যে ওয়ার্ড দিয়ে এবং হুম দিয়ে প্রশ্ন করে অবজেক্ট বের করা, সেইটা আপনি হয়তো 99% ক্ষেত্রেই কাজ করবে, কিন্তু আপনি এই জিনিসটা কোনো গ্রামেটিক্যাল বইতে, যেমন মানে প্রপার গ্রামার বইতে পাবেন না। এটা হচ্ছে সহজভাবে জিনিসটা বোঝার জন্য। হাউএভার ডিরেক্ট কথাটা দিয়ে আসলে কি বোঝানো হয়? ডিরেক্ট কথাটা দিয়ে বোঝানো হয় যেই অবজেক্টটা ভার্বের সাথে ডিরেক্টলি কানেক্টেড। অবজেক্ট মানে কি? রিসিভার অফ দ্য অ্যাকশন। সো যে হচ্ছে ফার্স্ট রিসিভার তাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। যে হচ্ছে ফার্স্ট রিসিভার না, বরং যার জন্য কাজটা করা হয় বা যার প্রতি কাজটা করা হয় তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, যেটা উপরেও এই টোফেল বইতে লেখা হয়েছে। সো এই জিনিসটা 99% ক্ষেত্রে, আবারও বলছি 99% ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে। বাট যেমন এই সেন্টেন্সটার ভিতরে আমি বলেছি আই ইন্ট্রোডিউস জন টু মিস্টার জ্যাকসন, এই জায়গায় দুইটা ক্ষেত্রেই কাকে ইন্ট্রোডিউস করেছি, কার প্রতি ইন্ট্রোডিউস করেছি। সো এখানে হুম দিয়ে প্রশ্ন করে আমি জনকে পাচ্ছি, টু হুম দিয়ে প্রশ্ন করে আমি ডক্টর জ্যাকসনকে পাচ্ছি। সো এই জায়গায় আমরা কনফিউশন করে যেতে পারি যে দুইটাই ডিরেক্ট কিনা। সো এই ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুইটা ভার্ব যদি ইন্ট্রোডিউস এবং মেনশনকে মাথায় রাখি, যে দেখেন এখানে টু এর পরে জিনিসটা যুক্ত করা হয়েছে। সো টু এর পরে সবসময় যেটা বসে সেটা ইনডিরেক্ট ছাড়া অন্য কিছু হবে না। টু এর পরে অর্থাৎ প্রেপোজিশনের পরে সবসময় ইনডিরেক্ট অবজেক্টই বসবে। প্রেপোজিশনের পরে যেই অবজেক্টই আসুক এটা অলওয়েজ ইনডিরেক্ট অবজেক্টই হবে। তো যেহেতু এটা ইনডিরেক্ট অবজেক্ট, অন্যটা ডিরেক্ট। আমার প্রশ্নের উত্তর কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি যেটা বলেছি দ্যাট ইজ একটা শর্টকাট রুলের মতো, সহজে জিনিসটা বোঝার জন্য। সো সহজে জিনিসটা বোঝার জন্য আপনি এই রুলসটা মাথায় রাখবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা পরবর্তী টপিকটাতে যাব। ওকে, পরবর্তী টপিকটাতে যাওয়ার আগে আমি আবার ডক ফাইলে একটু যাচ্ছি। এখানে I remember him. এরপরে বললাম I hardly remember him. আর বললাম I don't remember him. আমি আমার প্রথম কথা হচ্ছে, প্রথম সেন্টেন্সটার মানে আমরা সবাই বুঝি আই রিমেম্বার হিম, আমি তাকে স্মরণ করতে পারি। কিন্তু পরবর্তী দুটো সেন্টেন্স আই হার্ডলি রিমেম্বার হিম এন্ড আই ডোন্ট রিমেম্বার হিম, এই দুটো সেন্টেন্সের মিনিংগত দিকে পার্থক্য কি বলতে পারবেন? আই হার্ডলি রিমেম্বার হিম মানে হচ্ছে আমি তাকে খুব কদাচিৎ স্মরণ করি, আর ডোন্ট রিমেম্বার হচ্ছে আমি তাকে স্মরণই করি না। আমি যখন বলছি আই ডোন্ট রিমেম্বার হিম, তার মানে চ্যাপ্টার ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। আই ডোন্ট রিমেম্বার হিম মানে মনে করেন আমি ক্লাস 2 তে থাকতে, মনে করেন 2 তে থাকতে বা ক্লাস 1 এ থাকতে
সরি, সাউন্ডটা একটু কম আসতেছে স্যার। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আই ডোন্ট রিমেম্বার হিম মানে মনে করেন যে আমি ক্লাস 1-এ থাকতে যে আমার স্কুল টিচার ছিল তার কথা যদি আমি বলি, আমার তার চেহারাই মনে নাই, তার নামও মনে নাই, কিচ্ছু মনে নাই। হ্যাঁ, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের চেহারাও আমার মনে নাই। সো আমি আসলে 5-6টা স্কুলে পড়ছি, সো আমার সেই প্রথম স্কুলের কথা মনে না থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমার চ্যাপ্টার ক্লোজ, আই ডোন্ট রিমেম্বার হিম। আই হার্ডলি রিমেম্বার হিম, কিন্তু আই ডোন্ট রিমেম্বার হিম থেকে একটু বেশি। কিরকম মানে আমি তাকে মনে করতে পারি, মানে সে খাটো ছিল হয়তো, একটু মোটা ছিল, হাতে বেত নিয়ে আসতো এরকম, বাট সবকিছু আমার মনে হচ্ছে না। সেই জিনিসটা প্রকাশ করার জন্য আমি আই হার্ডলি রিমেম্বার হিম কথাটা প্রকাশ করি। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। অল্প অল্প এই টাইপ কিছু বোঝাইতে স্যার? হ্যাঁ, এইটাই অল্প অল্প সুন্দর বাংলা হচ্ছে কথা। সো আমি আসলে হার্ডলিটা বুঝতে পারি কিনা সেই জিনিসটা ধরলাম। এরপরে আসতেছি আরেকটা সেন্টেন্স, আই গো হোম শব্দের মানে হচ্ছে আমি বাড়ি যাই, অথবা আরো জিনিসটা সুন্দর করে বলি, আই প্লে ক্রিকেট। এই কথাটা মানে হচ্ছে আমি ক্রিকেট খেলি, মানে আমি চান্স পেলেই প্রতিদিন বিকাল বেলায় বা প্রতি শুক্রবারে ক্রিকেট খেলি। তার সাথে আমি যদি যুক্ত করি আই হার্ডলি প্লে ক্রিকেট, এই কথাটার মানে হচ্ছে আমি কদাচিৎ ক্রিকেট খেলি, মানে হয়তো আমি 2-3 মাসে বা 4 মাসে ক্রিকেট খেললাম, এরপরে 6 মাস বিরতি দিলাম, তারপরে ক্রিকেট খেললাম, মানে একদম না খেলার মতোই ক্রিকেট খেলা। তো সেই ক্ষেত্রে আমি বললাম আই হার্ডলি প্লে ক্রিকেট। সো এই কথাটা যখন আমরা বাংলায় বলি, আমি যেই টপিকে পড়াবো সেই টপিকে এখনো যাই নাই, আমি একটু বেসিকটা আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এনিওয়ে, সো এখন মনে করেন আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনি আমাকে বলছেন আপনি তো ক্রিকেট খেলেন। আমি তখন বললাম না, আমি সে কবে খেলছি তার কোনো ঠিক নাই, মানে কি আই হার্ডলি প্লে ক্রিকেট। এরপরও যার সাথে কথা বলতেছি সে আমাকে বলতেছে না আপনি ক্রিকেট খেলেন, আমি দেখছি, আপনার ছবি দেখছি। তখন আমি বললাম তো ক্রিকেট আমি খুবই কম খেলি। এই যে দ্বিতীয় সেন্টেন্স যেটা আমি বললাম, এটার ভিতরে কি আমি একটু জোর দিয়েছি কিনা, এমফাসাইজ করেছি কিনা, উত্তর এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। জি স্যার করেছেন। এই যে এমফাসাইজটা করেছি, এই যে এমফাসাইজটা আমি করেছি, এই এমফাসাইজ করার জন্য ইংলিশে আমি কি করব? ইংলিশ সেন্টেন্সে আমি কি করব? ইংলিশ সেন্টেন্সে আমি এই হার্ডলিটাকে সামনে নিয়ে আসবো, এমফাসাইজ করার জন্য হার্ডলিটাকে সামনে নিয়ে আসবো। এটা হচ্ছে এমফাসাইজ হয়ে যাবে, এবং যখন এই হার্ডলিটা সামনে চলে আসবে, সাথে সাথে এই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? ডু। ডু। সেই অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসবে, সেন্টেন্সটা হয়ে যাবে হার্ডলি ডু আই প্লে ক্রিকেট। এটাই হচ্ছে আমার স্ট্রাকচার। এই গ্রামারটাই আমি আপনাদেরকে পড়াবো, তার আগে বেসিক সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিলাম। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই হার্ডলিটা কোন পার্ট অফ স্পিচ, তো বলতে পারবেন? অ্যাডভার্ব। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, এই অ্যাডভার্বটা আপনারা ছোটবেলায় ট্যাগ কোশ্চেন করার সময় শিখেছেন। এই অ্যাডভার্বটা কোন ধরনের মিনিং দেয়, নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। এই কারণে এই জিনিসগুলোকে বলা হয় নেগেটিভ নেগেটিভ অ্যাডভার্বিয়ালস। কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্বিয়ালস। এটাই হচ্ছে আপনার গ্রামার। অ্যাডভার্বিয়ালস কিন্তু পজিটিভও হয়, কিরকম? অলওয়েজ। তো অলওয়েজ কিন্তু আমার এই গ্রামারের মধ্যে আসবে না। আমার এই গ্রামারের ভিতরে আমি চিন্তা করবো শুধুমাত্র নেগেটিভ অ্যাডভার্বিয়ালস গুলো নিয়ে। এই নেগেটিভ অ্যাডভার্বিয়ালস যদি আমার কোনো সেন্টেন্সে থাকে, যেমন এই সেন্টেন্সে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু নেগেটিভ অ্যাডভার্বিয়ালস যদি আমার সেন্টেন্সের শুরুতে চলে আসে, তাহলে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। আমরা সাধারণত কোনো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসালে সেটাকে আমরা ধরে নেই যে এটা একটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স।
কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে যায়। হাউএভার এই গ্রামারে কি করা হচ্ছে, নেগেটিভ অ্যাডভার্বিয়ালস কে শুরুতে নিয়ে আসা হচ্ছে, আর এই কারণে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। আর কেন এই কাজটা করব, কারণ সেন্টেন্সের ভিতরে এমফাসাইজ করার জন্য। ওই যে বললাম আমি বাড়ি যাই না, আই ডোন্ট গো হোম, আমি প্রায় বলতে গেলে বাড়ি যাই না, এর মানে কি বাড়ি যাই, একদম কম কম যাই। এটার উপরও যদি জোর দেই যে বললাম তো আমি বাড়ি একদমই বলতে গেলে যাই না, এই যে এমফাসাইজ করতেছে আমি আরো নেগেটিভিটির কথা আমি বোঝাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে নেগেটিভ অ্যাডভার্বিয়ালসটার সামনে এনে তার সাথে অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে। যেমন এই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই কারণে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, আমি সেই ডুটা সামনে নিয়ে আসলাম। সবাই কি বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে যা বললাম? জি স্যার। তো জি স্যার। অ্যাডভার্বিয়ালস আর অ্যাডভার্ব তাহলে একই? হ্যাঁ হ্যাঁ স্যার এখানে একটা কোশ্চেন করে দিন। হ্যাঁ বলেন স্যার ওই আই হার্ডলি প্লে ক্রিকেট, এটা তো এমফাসাইজ করতে গিয়ে আমি হার্ডলি ডু আই বললাম, তাই না? তো আমি কি প্রথমবারে একেবারে হার্ডলি ডু আই এটা বলতে পারবো? হ্যাঁ পারবো, কেন পারবো না? আচ্ছা, এটা তো আমি গ্রাজুয়াল ডেভেলপমেন্টটা বুঝাইছি সেন্টেন্স গুলো লিখে লিখে। আচ্ছা, দাম করে ফার্স্টে বলে দিলে তো বুঝেই ফেলতেন, মানে বুঝতে পারতেন না, এই কারণে পুরো পজিটিভ থেকে আস্তে আস্তে সেন্টেন্সটা নিয়ে এসেছি। স্যার এখানে দুইটা সেন্টেন্সের মিনিং কি সেম? আপনাদের মধ্যে কেউ অ্যানসার দিতে পারবেন এই কোশ্চেনটার? না, মিনিং সেম না। হ্যাঁ, এরপরে অ্যানসারটা দেন, মিনিংটা সেম না কেন? আই হার্ডলি প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট কদাচিৎ খেলি, আর আই হার্ডলি ডু প্লে মানে আমি ক্রিকেট তেমন খেলিই না। যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন? যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন? না, আমি হার্ডলি ডু আই প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলি না। ভাইরে আমি তো পুরো জিনিসটা বাংলায় করে বুঝাইলাম, এখন যদি বলেন বুঝি নাই, বাংলাও যদি না বুঝেন তাহলে তো সমস্যা। আমি ক্রিকেট খেলি না ইংলিশ হচ্ছে আই ডোন্ট প্লে ক্রিকেট। ওকে, আই ডোন্ট প্লে ক্রিকেট মানে আপনি ক্রিকেট খেলেন না। যেমন বাংলাদেশের জামাল ভুইয়া যে ফুটবল টিমের ক্যাপ্টেন, সে ক্রিকেট মানে যে ক্রিকেট খেলা এটা ছাড়া আর কিছুই সে জানে না, ক্রিকেট সে কোনোদিন খেলে না। ওকে, সো সে ক্ষেত্রে বলবে আই ডোন্ট প্লে ক্রিকেট। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন আমাদের আকরাম খান যে নির্বাচক, দেখছেন কি সাইজ হয়ে গিয়েছে, অনেক মোটা হয়ে গেছে, কারণ কি? কারণ সে খেলাধুলা করে না। হ্যাঁ, খেলাধুলা কখন করে? ওই যে 26শে মার্চ বা 16ই ডিসেম্বরে যখন আমাদের বিজয় দিবস ক্রিকেট হয় তখন সে ক্রিকেট খেলে। তাহলে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সে বলবে আই হার্ডলি প্লে ক্রিকেট। ওকে, এখন যদি আপনি আকরাম খান থেকে সরে গিয়ে গাজী আশরাফ হোসেন লিপু মানে সেই 1980 সালের ক্রিকেটারের কথা বলেন, যার বয়স এখন প্রায় 70-এর কাছাকাছি হয়ে গেছে, হয়তো লিপু না অন্যদের কথা বলছি, তো সেই ক্ষেত্রে এসে সে কি বলবে? সে বলবে আরে আমি ক্রিকেট খেলতাম আগে, এখন আর খেলি না। বলতে এই যে এমফাসাইজ করতেছে, জোর দিচ্ছে, তখন আমি বলবো হার্ডলি ডু আই প্লে। এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন যদি আমরা টোফেলের ভিতরে যাই, দেখি টোফেলে কি লেখা আছে। টোফেলের ভিতরে নেগেটিভ কথাটা লেখা নাই, নেগেটিভ অ্যাডভার্বিয়ালস না বলে শুধু অ্যাডভার্বিয়ালস কথাটা বলেছে। এই যে adverbials at the beginning of a sentence, so কি বলছে, it is sometimes possible to place adverbials at the beginning of a sentence. This indicates a stronger emphasis on the action than when adverbial is in the normal position. যেটা আমি আপনাদেরকে বললাম, adverbials মাঝখানে অর্থাৎ নরমাল পজিশনে থাকার থেকে যদি সামনে আসে এটা আরো স্ট্রং এমফাসিস প্রকাশ করে। তারপরে বলেছে অ্যাডভার্বিয়াল যদি সামনে আসে সেক্ষেত্রে গ্রামারটা একটু ডিফারেন্ট। ঠিক আছে স্যার, আপনার ভলিউমটা মাঝে মধ্যে একদম কমে যায়। এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে? জি হ্যাঁ স্যার, মনে হয় আপনার মাউস পিসটা যখন দূরে সরে যায় তখন এরকম হয় হয়তো। আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এভাবে মাউথ পিস ধরে রাখলে আচ্ছা এনিওয়ে এখন তো লেখা লাগবে না। সো আমরা যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচারের ভিতরে দেখেন এখানে সবগুলো নেগেটিভ মিনিং দেওয়া হচ্ছে। হার্ডলি নেগেটিভ মিনিং, রেয়ারলি নেগেটিভ মিনিং, সেলডম নেগেটিভ মিনিং, নেভার নেগেটিভ মিনিং, এই চারটা নেগেটিভ মিনিং, এবং অনলি আমরা কিন্তু নেগেটিভ মিনিং দিতেই প্রকাশ করি। হাউএভার
অনলির পরে 3টা ডট আছে, এই 3টা ডট কেন আছে আমি সামনে এক্সাম্পলে গিয়ে দেখবো। অনলি একা একা বসে না, অনলি দিয়ে একটা অ্যাডভার্বিয়াল মিনিং প্রকাশ করা হয়। সো এটা আমি সামনে গিয়ে দেখবো। বাট উপরের যে চারটা, এই চারটা নেগেটিভ অ্যাডভার্বিয়ালস, এরা ডিরেক্ট এভাবেই ব্যবহার করা যায়। অনলির এক্সাম্পলটা আমি সামনে গিয়ে দেখবো। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে বলেছি নেগেটিভ অ্যাডভার্বিয়ালস, কিন্তু এখানে লেখা আছে অ্যাডভার্বিয়ালস। আসলে এই অ্যাডভার্বিয়ালস মানে নেগেটিভ অ্যাডভার্বিয়ালস কে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? কারণ এখানে নেগেটিভ গুলোই আছে। এটা ছাড়া আরো কিছু অ্যাডভার্বিয়ালস আছে যেগুলো নেগেটিভ মিনিং দেয়, বাট সেগুলো আমরা পরে শিখবো। এখনকার মতো আমরা এই কটা শিখি। সো এখানে আমি আপনাদেরকে আগেই বলেছি আমার পুরো সেন্টেন্সটার ভিতরে কোনো চেঞ্জ নাই, শুধু অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসবে। এখন আমি সেন্টেন্স যদি দেখি কি লেখা হয়েছে, নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। সো আমার নর্মাল সেন্টেন্সটা ছিল সো মেনি পিপল have never been unemployed as today. So আমার এই সেন্টেন্সের ভিতরে এই have never been, এইখানে যে নেভারটা ইউজ করা হয়েছে, আমি নেভারটা যদি সবার আগে নিয়ে আসি তাহলে আমার অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসবে। সেন্টেন্সটা হয়ে যাবে নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। কেন আপনাকে এটা মাথায় রাখতে হবে? কারণ অনেক সময় এরর ডিটেকশন ক্ষেত্রে আমাদের এই নেগেটিভ অ্যাডভার্বিয়ালস গুলো সেন্টেন্সের শুরুতে লেখা হয়। সেন্টেন্সের শুরুতে লেখা হলে ইউ নিড টু মেক শিওর অক্সিলারি ভার্বটা যেন সাবজেক্টের আগে চলে আসে। নেগেটিভ অ্যাডভার্বিয়ালস এর ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ অ্যাডভার্বিয়ালস এর ক্ষেত্রে। হার্ডলি, আমি আপনাদের হার্ডলি দিয়ে অলরেডি একটা এক্সাম্পল দেখিয়েছি, তাই হার্ডলিটা আর দেখালাম না। জাস্ট এখানে দেখেন অক্সিলারি ভার্বটা সামনে চলে এসেছে। সেম, রেয়ারলি হ্যাভ উই সিন সাচ অ্যান এফেক্টিভ অ্যাক্টর। সো রেয়ারলির পরে অক্সিলারি ভার্বটা সামনে চলে এসেছে। আর এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নেই। ক্লাস সেলডম লেটস আউট আর্লি। সো এখানে লেটসটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তো সেই ক্ষেত্রে আমি যে সেন্টেন্সটা আপনাদেরকে দেখিয়েছি ডু, ডাজ বা ডিড অ্যাকর্ডিং টু টেন্স অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে। সো এখানে আমি কি বলছি, সেলডম ডাজ ক্লাস লেট আউট আর্লি। পরবর্তীতে আমি বলেছিলাম উপরে ছিল অনলি প্লাস ডট ডট ডট, অর্থাৎ অনলির সাথে কিছু যুক্ত থাকবে। সো এই যে অনলির সাথে যুক্ত আছে, আমি আপনাদেরকে যখন অ্যাডভার্ব পড়েছেন তখন আশা করি আপনাদের পড়ানো হয়েছে, ইনফ্যাক্ট পড়ানো হয়েছে, আই রিমেম্বার। আশা করি আপনাদের মনে আছে অ্যাডভার্ব আমি কিভাবে পাই। হাউ দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাই, হোয়েন দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাই, তারপরে ছিল হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাই, আর ছিল ওয়াই দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাই। সো এই চারটা জিনিস দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। তো এই সেন্টেন্সটার ভিতরে যদি আমি পড়ি, উই উইল বি এবল টু অ্যাকমপ্লিশ দিস গ্রেট টাস্ক অনলি বাই হার্ড ওয়ার্ক। সো এই অনলি বাই হার্ড ওয়ার্কটা কিন্তু এই সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করছে। কেন, কিভাবে, এটার উত্তর দিচ্ছে। এই অনলি বাই হার্ড ওয়ার্ক, এই অ্যাডভার্বটুক যদি আমার সেন্টেন্সের শুরুতে চলে আসে তাহলেও সেম কাজ, অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে। সো দিস ইজ অ্যাডভার্বিয়ালস বিগিনিং অফ দ্য সেন্টেন্স। কিভাবে আমাদের গ্রামারটা হয়। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার এই সিকোয়েন্সে কি অনলির পরে বাই বসবে? পজিশন স্যার ইউজটা অন্য কিছু আসতে পারে কিভাবে বলেন? স্যার এখানে অনলি বাই হার্ড ওয়ার্ক যেটা করা হয়েছে, ওখানে কি জাস্ট যদি কোনো সেন্টেন্স আছে সেখানে কি অনলি পরে এই ধরনের সিকোয়েন্সটা মেইনটেইন করার জন্য বাই লাগবে, নাকি অন্যান্য কোনো প্রিপোজিশন আনতে পারবে? অন্যান্য প্রিপোজিশন হতে পারে, অন্যান্য প্রিপোজিশন হতে পারে। সেই ক্ষেত্রে অনলি দিয়ে আরো অনেক কিছু হতে পারে। সো অনলি প্লাস প্রিপোজিশন আরেকটা রুলস আছে, এটা আরো অনেক বড় রুলস। বেসিক্যালি এইখানে যেটা আপনাকে শেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা ইংলিশ গ্রামার যার নাম হচ্ছে ইনভার্সন। ইনভার্সনের 6টা রুলস আছে। সেই 6টা রুলসের ভিতরে ছোট একটা রুলস হচ্ছে এই নেগেটিভ অ্যাডভার্বিয়ালসকে সামনে লেখা।
বাকি যে 5টা রুলস আছে সেটার ভিতরে আপনি অনলি প্লাস প্রিপোজিশন, অনলি প্লাস কনজাংশন, আরো অনেক ভাবে অনলি সামনে আসলে এই অক্সিলারি ভার্বটা সামনে আসে। বাট এখন আমরা শুধু অনলি বাই হার্ড ওয়ার্ক অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে যখন আমরা অনলি দিয়ে একটা ফ্রেজ ব্যবহার করা হচ্ছে সেইটা ব্যবহার শিখলাম। অনলির সাথে আরো অনেক কিছু হতে পারে। প্রশ্নের উত্তর পেয়েছেন? জি ভাই। আপনি যদি নেটে সার্চ দেন অন ইনভার্সন উইথ অনলি তাহলেই পেয়ে যাবেন। ওকে ভাই, ঠিক আছে। সো আপনাদের হ্যাঁ বলেন। So many people have never been unemployed as today. এটার বাংলাটি করলে কি এমন হবে যে আজকের দিনে অনেক বেকার নেই, এটা কি? আজকের দিনে যত বেকার আছে সেরকম বেকার এর আগে কখনো ছিল না। বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের পার্সপেক্টিভে না, এটা অনেক কিছুতে পার্সপেক্টিভে হতে পারে। ঠিক আছে, গ্রেট ডিপ্রেশন যখন হয়েছিল তখন আনএমপ্লয়েড সারা ওয়ার্ল্ডেই ছিল। এনিওয়ে, যিনি প্রশ্ন করছেন আশা করি উত্তর পেয়েছে। এটার মানে হচ্ছে আজকের দিনে যত বেকার আছে এরকম বেকার কখনোই ছিল না। তো আজকের ক্লাস আপনাদের এখানেই শেষ। দিস ইজ এক্সারসাইজ 53। এরপরে আরো কিছু গ্রামার আছে, কিন্তু সেই গ্রামারটা যতটা না বোঝার তার থেকে বেশি মুখস্থ করার, বিকজ এগুলো প্রিপোজিশন রিলেটেড, গ্রুপ ভার্ব রিলেটেড, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করব। সো কালকের ক্লাসে ইনশাআল্লাহ, আবার বলছি কালকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই এক্সারসাইজ গুলো করার চেষ্টা করব, যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়, যেগুলো আপনাদের কাজে লাগবে, আমরা সেগুলো করব। মাথায় রাখবেন, দিস ইজ টোফেল বুক। সো টোফেলে অনেক কিছুই থাকে, সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়া বা সবগুলো আপনাদের করা প্রয়োজন নাও হতে পারে। সো যেহেতু আপনারা এখানে গ্রামারের বেসিকটা শিখতে চাচ্ছেন, এই কারণে এখানে এসেছেন, তাই আমরা এর পরবর্তী থেকে whatever that is related to your study আমরা সেই জিনিসগুলোকে কভার করব। সো দেখা হবে ইনশাআল্লাহ কালকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।